আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা সমাধান করে দিচ্ছি। সেই ধারাবাহিকতার আলোকে আজকের পর্বে টাইপ 7 অর্থাৎ সংখ্যা বা অন্যান্য নির্বাচন সম্পর্কিত, মানে নির্বাচন করব অমুক সংখ্যাটি ওঠার সম্ভাবনা কত, বা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত, এই যে নির্বাচন সংক্রান্ত সংখ্যা বা অন্যান্য নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকের এই টাইপে আমরা সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দেখেন, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আমরা নিব। এই যে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে। আমরা যদি গণি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তো 11 থেকে 20 পর্যন্ত 10টা সংখ্যা। তো এই 10টা সংখ্যার ভিতর থেকে একটা সংখ্যা উঠানো হয়েছে, সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19। তার মানে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা আছে, 11, 13, 17, 19। তাহলে সম্ভাবনার যে সূত্র, হর হিসাবে বসে সমগ্র ফলাফল, শর্ত মানুক না মানুক সমগ্র ফলাফল হর হিসাবে বসবে। আর লব হিসাবে বসে অনুকূল ফলাফল, অর্থাৎ শর্ত মেনেছে যারা কেবলমাত্র তারাই বসতে পারে লবে। তো সেই ক্ষেত্রে 11 থেকে 20 পর্যন্ত মোট 10টা সংখ্যা, তাহলে এই 10 বসবে হর হিসাবে। এই 10 দ্বারা 10টা সংখ্যাকে বোঝানো হচ্ছে, এই 10 বসবে নিচে। আর অনুকূল ফলাফল অর্থাৎ শর্ত মেনেছে যারা, মৌলিক, তাহলে এই 4টা সংখ্যা মৌলিক, তাহলে 4 বসবে উপরে। 4 দ্বারা কিন্তু 4কে বোঝানো হচ্ছে না, 4 দ্বারা 4টা সংখ্যাকে বোঝানো হচ্ছে যে এই 4টা সংখ্যা মৌলিক। তাহলে 4/10 এটি হচ্ছে এটার উত্তর। তো 4/10কে আবার কাটাকাটি করা যায় 2/5, তো 2/5 হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে এই প্রশ্নটার উত্তর হলো 2/5, অর্থাৎ ঘ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এর বাইরেও যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে লিখে রাখলাম, কারণ আমাদের আজকের এই পর্বে এটা বারে বারে দরকার পড়বে। তো এই জন্য 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদেরকে আমরা এখানের মধ্যে লিখে নিলাম। তো এই যে মৌলিক সংখ্যাগুলো লিখে নিলাম, আমাদের দরকার কোথায়? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, দেখেন 11 থেকে 20 পর্যন্ত এই 4টা মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টা, তাহলে নিচে বসবে 10। আর এই 10টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, তাহলে 4 বসবে উপরে, কাটাকাটি করা যায়, তাহলে 2/5, 2/5, তাহলে 2/5 অর্থাৎ ঘ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর, কারণ মৌলিক হওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছিল আমাদেরকে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানের মধ্যে বলা হলো কতগুলো টিকেটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, তা থেকে দৈব পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো। টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কোনটি? মৌলিক সংখ্যা না হওয়ার, মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা তারা জানতে চেয়েছে। তো টিকিটগুলোর গায়ে কত থেকে কত লেখা? 21 থেকে 30 পর্যন্ত লেখা আছে। একটা টিকিটের গায়ে 21 লেখা, আরেকটা টিকিটের গায়ে 22 লেখা, আরেকটা টিকিটের গায়ে 23 লেখা, এভাবে করে 21 থেকে 30 পর্যন্ত লেখা আছে। ঠিক আছে, 21 থেকে 30 পর্যন্ত লেখা আছে। তো ওই টিকিটগুলোর মধ্যে থেকে একটা টিকিট উঠানো হলো। যেই টিকিটটা উঠানো হলো তার গায়ে যেই সংখ্যাটা লেখা আছে সেটা যেন মৌলিক সংখ্যা না হয়, এটার সম্ভাবনা জানতে চায়। যে যেই টিকিটটা উঠানো হবে সেটির ক্রমিক নম্বর মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো দেখেন 21 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 10টা। 21 থেকে 30 পর্যন্ত 10টা সংখ্যা আছে। তো এখন আমাদের বলছে মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মৌলিকগুলো বাদ দিয়ে দেন। 21 থেকে 30-এর মধ্যে যারা মৌলিক তাদেরকে বাদ দিয়ে দেন, তাহলেই তো হয়। তো দেখেন যে এই বিষয়টা 21 থেকে 30 পর্যন্ত মৌলিক কারা?
আমরা দেখতেছি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক হচ্ছে জাস্ট এই দুইটা সংখ্যা 23 আর 29। তাহলে 21 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা 10টা। তাহলে এই যে সমগ্র ফলাফল 10 নিচে বসবে 10টা সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত, আর উপরে বসবে অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে যারা। তাহলে মৌলিক না যারা তারা বসবে। তাহলে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, তাহলে বাকি 8টা সংখ্যা মৌলিক না। 10টা সংখ্যার মধ্যে ওই 2টা সংখ্যা মৌলিক, বাকি 8টা মৌলিক না। তাহলে সেই 8 বসবে উপরে, অর্থাৎ এটার ফলাফল হচ্ছে 8/10। যদি আমরা কাটাকাটি করে 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 2 দিয়ে 10কে কাটলে হবে 5, অর্থাৎ 4/5। 4/5 হচ্ছে এটির উত্তর। আমরা দেখতেছি 4/5 ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বরের মধ্যে একটা টিকিট যখন বাছাই করা হলো, সেটির গায়ে মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা হলো 4/5, অর্থাৎ ঘ নাম্বার অপশনটি সঠিক উত্তর। 68 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? ওই চয়ন মানে চয়েস করা, অর্থাৎ নির্বাচন করা, নির্বাচন। তো 90 থেকে 100-র মধ্যে, তাহলে দেখেন 90 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিন্তু 11টা, কারণ 90কে কিন্তু আমরা হিসাবে ধরবো। 90, 91, 92 এভাবে করতে করতে 100 পর্যন্ত যাব, 11টা সংখ্যা আছে। আমাদেরকে বললো এই 11টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি উঠানো হয় সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা কয়টা জানলাম? 11টা সংখ্যা, তাই না? 90 থেকে 100 পর্যন্ত সংখ্যা হচ্ছে 11টা, তাহলে 11 বসবে নিচে, সমগ্র ফলাফল 11। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা বের করো। দেখেন 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কেবলমাত্র এই একটা 97, এই একটা সংখ্যা হচ্ছে মৌলিক। তাহলে ওই 11টা সংখ্যার মধ্যে আমরা যেই সংখ্যাটা উঠাবো সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/11, কারণ সমগ্র ফলাফল 11 আর অনুকূল ফলাফল 1। এই 1 মানে শুধু 1 না, এই 1 মানে একটা সংখ্যা। ওই যে 97, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, ওই 97 হচ্ছে মৌলিক সংখ্যা। 90 থেকে 100-র মধ্যে যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে আর মোট সংখ্যা 11টা, তাহলে সমগ্র ফলাফল নিচে 11 আর মৌলিক সংখ্যা একটা হতে উপরে 1, তাহলে 1/11। আমরা বলতে পারি যে 90 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হলো 1/11। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যেই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে, এখানে বলা হলো 40টি টিকেটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি মৌলিক হবার সম্ভাবনা কত? মৌলিক হবার সম্ভাবনা কত? তাহলে দেখেন 1 থেকে 40 পর্যন্ত, তা আমাদেরকে বললো যে একটা টিকিট উঠানো হলো, সেই টিকিটটা মৌলিক হবার সম্ভাবনা কত? তো দেখেন 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 40টা। 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? 40টা। তো সেখান থেকে যেই টিকিটটা উঠানো হয়েছে সেই টিকিটের গায়ে মৌলিক সংখ্যা লেখা আছে এমন সম্ভাবনা আমাদের কাছে তারা জানতে চায়। তো 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আগে চলেন সেগুলো জেনে আসি। 1 থেকে 40 পর্যন্ত মৌলিক, তাহলে এই যে এখান থেকে যদি আরম্ভ করি 1 থেকে 40 পর্যন্ত আমরা যাব, এখানেও না আরও আছে, এই যে এই পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম? এই যে, তাহলে এই যে 2 থেকে 37 এইগুলো হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এই 12টা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ আপনারা যদি 1 থেকে 100 পর্যন্ত যেই 25টা মৌলিক সংখ্যা আছে অনুগ্রহ করে একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারেন, তাহলে এই অঙ্কগুলো আপনাদের জন্য খুব সুবিধা হবে, সময় অনেকটা বেঁচে যাবে। তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে 1 থেকে 40 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 1 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা 40টা আর মৌলিক সংখ্যা 12টা। তাহলে 12/40 কাটাকাটি করা যায়, 4 12-র মধ্যে 3 বার যায়, 4 40-এর মধ্যে 10 বার যায়, অর্থাৎ 3/10 হচ্ছে এই অঙ্কের ফলাফল। 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর লেখা রয়েছে, একটা টিকিট উঠানো হলে সেটি মৌলিক সংখ্যা পাবার সম্ভাবনা হলো 3/10। তাহলে 3/10 এখানে খ নাম্বার অপশনে লেখা রয়েছে, খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যেই প্রশ্ন এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নিলে টিকিটটি 2 অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 2 অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে আমরা
একটা টিকিট উঠাবো, সেই টিকিটের গায়ে যেই সংখ্যাটা লেখা সেটি 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা তারা জানতে চায়। 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক। তো দেখেন যে এই বিষয়টা 2-এর গুণিতক মানে হচ্ছে 2-এর নামতা, 2 দিয়ে ভাগ যায় যেই সংখ্যাগুলো তারা হচ্ছে 2-এর গুণিতক। তাহলে 2 দিয়ে ভাগ যায় 2, 2 দিয়ে ভাগ যায় 4, 2 দিয়ে ভাগ যায় 6। 2-এর নামতা পড়েন না, 2 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। অথবা 3-এর গুণিতক, তাহলে 3-এর নামটা পড়েন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে আমাদেরকে বলতেছে 1 থেকে 10-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদের মধ্যে 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক, 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো দেখেন যে এই বিষয়টা সেটি হচ্ছে 2 অথবা 3-এর গুণিতক। আমরা একটু নোটের মধ্যে যাই, আপনাদেরকে একটু দেখাই। এখানে এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, 1 থেকে 10, এগুলোর মধ্যে 2-এর গুণিতক কারা কারা? 2, 4, 6, 8, 10, এরা হচ্ছে 2-এর গুণিতক। এরপরে 3-এর গুণিতক, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে এই যে যেই দাগগুলো দিলাম যেই সংখ্যাগুলোর গায়ে, এই সংখ্যাগুলো শর্ত মেনেছে, এই সংখ্যাগুলো শর্ত মেনেছে। মোট সংখ্যা হচ্ছে 10টা, তাহলে নিচে বসবে 10। আর 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক, অর্থাৎ যেই টিকিটটা উঠাবো তার গায়ে 2-এর গুণিতক লেখা থাকলেও চলবে অথবা 3-এর গুণিতক লেখা থাকলেও চলবে। তাহলে এই দুইটা শর্তের যে কোনো শর্ত যারাই মানবে তাদেরকেই আমরা হিসাবে নিব। 2-এর গুণিতক হলেও হিসাবে নিব, 3-এর গুণিতক হলেও হিসাবে নিব। এখানে কিন্তু বলা হয় নাই 2 এবং 3 অর্থাৎ উভয়টাই, না, এটা বলা হয় নাই 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম? 2, 3, 4, 6, 8, 9, 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা সংখ্যা শর্ত মেনেছে, এই 7টা সংখ্যা শর্ত মেনেছে। তাহলে এই 10টা সংখ্যার মধ্যে 7টা সংখ্যা এমন আছে যারা কিনা 2 অথবা 3-এর গুণিতক। 10টা সংখ্যার মধ্যে এমন 7টা সংখ্যা আছে যারা 2-এর গুণিতক অথবা 3-এর গুণিতক। তাহলে ফলাফল হচ্ছে 7/10। 7/10 আমরা দেখতেছি 7/10 খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা 71 নাম্বার প্রশ্নে যাই। 71 নাম্বার প্রশ্নে বলা হলো 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। দেখেন এই যে নির্বাচন, এই জন্য ওই টাইপের নাম দেওয়া হয়েছে, সংখ্যা বা অন্যান্য নির্বাচন সংক্রান্ত। তো 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, ওই আগের অঙ্কটার মতোই 2 দ্বারা বিভাজ্য অথবা 3 দ্বারা বিভাজ্য। আগের অঙ্কটা ছিল 1 থেকে 10 পর্যন্ত, আর এখনকার অঙ্কটা হলো 10 থেকে 21 পর্যন্ত। তো 10 থেকে 21 পর্যন্ত যেই সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ টোটাল 12টা সংখ্যা, এই 12টা সংখ্যার মধ্যে 2 দিয়ে ভাগ যায় অথবা 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কারা কারা আছে আমরা তাদেরকে আগে খুঁজে বের করব, এরপরে সম্ভাবনার মান বের করে ফেলবো। তাহলে দেখেন আমি এটা আপনাদের জন্য এখানে রেডি করে রাখছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। তো 10 থেকে 21 পর্যন্ত এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আপনারা দেখতেছেন। তো 2 দ্বারা ভাগ যায় কারা কারা? জোড় সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায়, 10, 12, 14, 16, 18, 20। 3 দিয়ে ভাগ যায় কারা কারা? 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে আমরা এই যে দাগ দিলাম যেই সংখ্যাগুলো, এরা হয় 2 দ্বারা বিভাজ্য আর নয়তো 3 দ্বারা বিভাজ্য। দুইটা শর্তের কোনো একটা শর্ত তো মানছে, অথবা শব্দ যখন থাকে তখন উভয় শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাদেরকে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাদেরকে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে 2 দ্বারা বিভাজ্য যারা, তাদেরকে আমি হিসাবে অন্তর্ভুক্ত করব। 3 দ্বারা বিভাজ্য যারা, তাদেরকে হিসাবে অন্তর্ভুক্ত করব। তাহলে মোট সংখ্যা কয়টা এখানের মধ্যে? মোট সংখ্যা হচ্ছে 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মোট সংখ্যা 12টা। আর শর্ত মেনেছে 1 2 3 4 5 6 7 8, 8টা। একদম আপনাদের সামনে গুনে গুনে দেখাচ্ছি। তাহলে 8/12 কাটাকাটি করা যায়, 4 8-এর মধ্যে 2 বার যায়, 4 12-এর মধ্যে 3 বার যায়, তাহলে 2/3। তাহলে আমরা বলতে পারি এই যে প্রশ্নটা দেওয়া হলো 10 থেকে 21 পর্যন্ত 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে সেটির ফলাফল হচ্ছে 2/3। 2/3।
পরবর্তী প্রশ্নে যাই, ৭২ নম্বর প্রশ্ন। এখানে বলা হলো ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি ৩-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করি, সবাই খেয়াল করি, এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটু খেয়াল করার বিষয় আছে। এখানে এবং শব্দটা বলা হয়েছে, এবং শব্দটা থাকলে উভয় শর্তের মানে দুইটা শর্তের দুইটাই মানতে হয়, দুইটা শর্তের দুইটাই মানতে হবে, একটা শর্ত মানলে হবে না। অথবার বেলায় একটা শর্ত মানলেই হয়, দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যারা মানবে তাদেরকে হিসাবে নিই, এটা অথবার বেলাতে। কিন্তু এবং শব্দটা থাকলে এবং এর আগের শর্ত এবং এর পরের শর্ত উভয় শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হবে। তাহলে ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি ৩-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা বের করো। ৩-এর গুণিতক মানে কি ৩-এর নামটা পড়ব, আবার সাথে সাথে মৌলিক কিনা এটাও তাকাবো। তাহলে চলেন ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলো আমরা আগে দেখি। এই যে দেখেন ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলো এখানের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোর মধ্য থেকে আমরা এখন কোনটা কোনটা নিব? ৩-এর গুণিতক। চলেন 3-এর গুণিতক দেখি তো কারা কারা। 3-এর গুণিতক মানে কি 3-এর নামটা অনুযায়ী যারা হবে। 3-কে 3 × 6 9 12 15 18। আচ্ছা ঠিক আছে, এরা হচ্ছে 3-এর গুণিতক। এখন কথা হলো মৌলিকত হইতে হবে। মৌলিক কারা? মৌলিক দেখেন মৌলিক কারা? মৌলিক হচ্ছে এখানের মধ্যে 3, তারপরে মৌলিক, তারপরে মৌলিক, তারপরে মৌলিক, আর নাই। প্রথমত আমি কি বের করলাম? প্রথমত আমি বের করলাম 3-এর গুণিতক যারা যারা, এদের মধ্য থেকে মৌলিক কারা কারা, কারণ আমাকে তো দুইটা শর্ত মানতে হবে। তো তাহলে প্রথম শর্তটা আগে মানলাম 3 6 9 12 15 18। এবার ওদের মধ্য থেকে মৌলিক কারা কারা তাদেরকে খুঁজে বের করবো। তাহলে বুঝতে হবে যে তারা উভয় শর্ত মেনেছে। তাহলে এই যে 3, একমাত্র একটা সংখ্যা আমরা পেলাম যেটা কিনা উভয় শর্ত মেনেছে। এই 3 যেমন 3-এর গুণিতক, এই 3 মৌলিকও বটে, তাহলে এটা উভয় শর্ত মেনেছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা 20টা, আর অনুকূল ফলাফল একটা, কারণ এই একটা সংখ্যাই উভয় শর্ত মেনেছে, আর কেউ মানে নাই। তাহলে 1/20 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমাদেরকে যে বলা হলো 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা নেওয়া হলে সেটি 3-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা, এই এবং বলার কারণে উভয় শর্ত মানতে হবে। 3-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সেটি হচ্ছে 1/20। 1/20 অর্থাৎ ঘ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 73 নম্বর প্রশ্নে যাব। 73 নম্বর প্রশ্নে বলল প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার দৈব চয়নে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত? পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 25-এর মধ্যে যেই স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্য থেকে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত? যদি আমি একটা সংখ্যা উঠাই 1 থেকে 25, অর্থাৎ এই 25টা স্বাভাবিক সংখ্যা, এদের মধ্য থেকে যদি একটা সংখ্যা উঠাই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এটা আগে জানা দরকার। যে সংখ্যার বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সবাই একটু খেয়াল করি, যে সংখ্যার বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। অর্থাৎ বর্গমূল পূর্ণ সংখ্যা, তাহলে এই বর্গমূল আসছে যেই সংখ্যা থেকে তাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যে সংখ্যার বর্গমূল হিসেবে পূর্ণ সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাটিকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি, দেখেন যেই বিষয়টা আমরা বলতে পারি যে 1 এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 1কে যদি আপনি বর্গমূল করেন তাহলে 1 পাওয়া যাবে। তারপরে 4 এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে যদি আপনি বর্গমূল করেন পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তারপরে 9, তাহলে √9, তাহলে 3 পাওয়া যাবে। এইভাবে করে তাহলে পূর্ণবর্গ সংখ্যা তারা জানতে চেয়েছে। অথবা আপনি আরেকভাবেও এটা বের করতে পারেন, দেখেন আরেকভাবে বের করতে পারেন, সেটি হচ্ছে একদম প্রথম যেই পূর্ণ সংখ্যাটা 1 তাকে যদি স্কোয়ার করেন তাহলে কত পাওয়া যায়? 1। 2কে স্কোয়ার করলে কত হয়? 4। 3কে স্কোয়ার করলে কত হয়? 9। 4কে স্কোয়ার করলে কত হয়? 16। 5কে স্কোয়ার করলে কত হয়? 25। আমি আর সামনে আগাইতে পারবো না। এই যে এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আপনি 1কে যদি বর্গমূল করেন 1 পাবেন, 4কে যদি বর্গমূল করেন তাহলে 2 পাবেন, 9কে যদি বর্গমূল করেন তাহলে 3 পাবেন,
তাহলে এদেরকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার পূর্ণ সংখ্যাটিকে বর্গ করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা পূর্ণবর্গ। পূর্ণ সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা যেই সংখ্যাটা পেলাম সেটাও পূর্ণবর্গ, আমি এইভাবে করে বলতে পারি। তাহলে 1 থেকে 25-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কারা? 1, 4, 9, 16, 25। আমি এরপরে যদি সামনে আগাই তাহলে সেটা 25কে ক্রস করে ফেলবে, কারণ 6 স্কোয়ার মানে কি 36, তাহলে সেটা 25কে ক্রস করবে, ওখানে আমরা যেতে পারবো না, আমরা 1 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। তাহলে 1 থেকে 25-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হলো এরা। কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5। এই 5টা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে 1 থেকে 25-এর মধ্যে মোট সংখ্যা কয়টা? 25টা। নিচে কি বসে? শর্ত মানুক না মানুক, মানে পূর্ণবর্গ হোক না হোক সব। তাহলে 1 থেকে 25-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো মোট কয়টা? 25টা। এর মধ্যে পূর্ণবর্গ কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে 25টা সংখ্যা হচ্ছে 1 থেকে 25-এর মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, আর এই 5 মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 5টা। তাহলে 5/25 কাটাকাটি করা যায়, 5 1 কে 5, 5 5 25। তাহলে আমরা বলতে পারি প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা, যদি একটা সংখ্যা যদি উঠানো হয় সেটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা 1/5। 1/5 আমরা দেখতেছি 1/5 গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? একই ধরনের প্রশ্ন একটু আগেও আমরা সমাধান করে দেখিয়েছি, এই যে একটু আগেই। তাহলে আমরা যদি তাকাই, এই যে একটু আগে আমরা সমাধান করেছি এই ধরনের একটা প্রশ্ন। 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, একটা সংখ্যা উঠানো হলো, সেটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। একই রকমের একটা প্রশ্ন, ওটা কি বলা হয়েছে? ওটা বলছে 10 থেকে 21, আর এটা বলছে 11 থেকে 20। এটা কি বলছে? 11 থেকে 20। আচ্ছা চলেন আমরা সমাধান করে ফেলি, সময় তো বেশি একটা লাগবে না। 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টা সংখ্যা। এদের মধ্যে একটা সংখ্যা যদি দ্বৈতভাবে নির্বাচন করা হয়, নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ যায় অথবা 3 দিয়ে ভাগ যায়, হইলেই হবে। 2 দিয়ে ভাগ দিলে গেলেও হবে, 3 দ্বারা ভাগ গেলেও হবে, উভয় শর্তের যে কোনো একটা শর্ত মানলেই হবে, যেহেতু এখানে অথবা বলা আছে। এই 2 শর্তের যে কোনো একটা শর্ত যারাই মানবে তাদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়ে নিব। তাহলে 11 থেকে 20 পর্যন্ত যদি আপনারা এখানের মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো দেখেন, এই যে দেখেন 11 থেকে 20 পর্যন্ত, তাই না? আমরা এখানে যেই কাজটা করব, এই যে 10কেও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, 21কেও বাদ দিয়ে দিলাম, নাকি আমাদেরকে তো কত বলছে দেখি বলছে 11 থেকে 20, 11 থেকে 20, তাহলে 11 থেকে 20 পর্যন্ত, ওকে ফাইন। তো এখন দেখেন এই যে 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো আছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 12, 14, 16, 18, 20। 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 4 12, 15, 18। আচ্ছা, তাহলে 11 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টা, আর এদের মধ্যে 2 দ্বারা বিভাজ্য অথবা 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6/10 যদি আমরা কাটাকাটি করি, 2 6-এর মধ্যে যায় 3 বার, আর 2 5-এর মধ্যে যায় 5 বার, অর্থাৎ 3/5, 3/5। আচ্ছা ঠিক আছে, তাহলে 11 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা 10টা, 2 দ্বারা বিভাজ্য অথবা 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা 6টা, তাহলে 6/10 কাটাকাটি করলে 3/5 আমরা এটা উত্তর পেলাম। তাহলে 3/5 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হলো আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সিলেট শহরে 16 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখেন এই যে বৃষ্টি হওয়া না হওয়ার এই ধরনের প্রশ্ন যখন দেয়, এরকম প্রশ্ন অন্য একটা টাইপও ছিল, সেখানে আরও ব্যাপকভাবে আলোচনা করছি, অনেক ডিটেলসে আলোচনা করছি সেখানে। তো আমাদেরকে বলা হলো জুলাই মাস। তো দেখেন একটু খেয়াল করি সবাই, এই বৃষ্টি হওয়া না হওয়া এই ধরনের এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। জুলাই মাস 31 দিনে, আমরা সেই 31কে নিচে লিখব, জুলাই মাস 31 দিনে। তাহলে জুলাই মাসের কথা যদি এখানে বলা হয়েছে, তাহলে বৃষ্টি হোক না হোক সব একত্রিতভাবে এই 31কে আমরা নিচে লিখব। এবার বলা হয়েছে 16 দিন বৃষ্টি হয়েছে, 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখেন 12 জুলাই এটা কি একটা দিন না? 12 জুলাই এটা কি একটা দিন না? একটা দিন। তাহলে এই যে 12 জুলাই একটা দিন, এই দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা যে কাজটা করব,
12 জুলাই এই দিনটাকে এই 16 দিনের অন্তর্ভুক্ত আমরা করে ফেলব। কারণ জুলাই মাসে 16 দিন বৃষ্টি হয়েছে। কোন 16 দিন নির্দিষ্ট করে বলছে? এটা তো বলেন, বলছে জুলাই মাসে 16 দিন বৃষ্টি হয়েছে। তো আমরা চাই এই 12 জুলাই বৃষ্টি হোক। তাহলে 16 দিন তো বৃষ্টি হয়েছে, তাহলে এই 12 জুলাই ওই 16-র ভিতরে ঢুকবে। ওই 16 দিন বৃষ্টি হয়েছে যে 16 দিন তার ভিতরে ঢুকবে। তাহলে আমরা উপরে লিখব 16। দেখেন আপনারা যখন ওই যে ব্যাগের মধ্যে লাল কালারের এতটা বল, সাদা কালারের এতটা বল, কালো কালারের এতটা বল রাখা হলো, সেখান থেকে একটি বল দৈবভাবে চয়ন করা হলো, সেটি লাল হওয়ার সম্ভাবনা বের করা, তখন কীভাবে করে করেন? সবগুলো যোগ করে নিচে বসান আর উপরে কি লেখেন? ঠিক যেই কালারের বলের কথা বলছে আমরা দেখি যে ওই কালারের বল আছে কয়টা, ওই সংখ্যাটা আমরা উপরে বসাই দিই, ঠিক না? তাহলে এখানের মধ্যে জুলাই মাস বৃষ্টি হওয়া না হওয়া দুইটা জিনিস, তাই তো? বৃষ্টি হওয়া না হওয়া সবগুলো একত্র করলে 31, জুলাই মাসে 31 দিনে। এবার আমাদেরকে বলছে 16 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 15 দিন বৃষ্টি হয় নাই। 16 দিন বৃষ্টি হয়েছে, 15 দিন হয় নাই, তাই তো? আচ্ছা ফাইন, ভালো কথা। 12 জুলাই, জুলাই মাসের 12 তারিখ, এটা একটা দিন। ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা জানতে চাই। তাহলে আমরা চাচ্ছি বৃষ্টি হোক, তাহলে আমরা কি বৃষ্টি না হওয়ার ভিতরে যাব নাকি বৃষ্টি হওয়ার ভিতরে যাব? বৃষ্টি হওয়ার ভিতরে। তাহলে বৃষ্টি হয়েছে 16 দিন, তাহলে এই 16 বসবে উপরে। অনুগ্রহ করে সবাই একটু খেয়াল করেন, এই প্রশ্নটাই যদি আমাদেরকে বলতো সব কিছু ঠিকঠাক আছে, 12 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, 12 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তখন আমরা কী করতাম? নিচে বসবে 31, কারণ জুলাই মাসে 31 দিনে। তাহলে এই প্রশ্নটাই যদি আমাদেরকে বলতো 12 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা যেহেতু জুলাই মাস, তাহলে নিচে বসাইতাম 31, বৃষ্টি হওয়া না হওয়া একত্রে। আর এখানে বলা হয়েছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, জুলাই মাসে বৃষ্টি হয় নাই 15 দিন, তখন আমরা 15 বসাইতাম উপরে। এখানে বৃষ্টি হওয়ার সংখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বৃষ্টি না হওয়াটা বের করে ফেলতাম। কারণ জুলাই মাসে 31 দিনে 16 দিন বৃষ্টি হয়েছে, তো 31 থেকে 16 বিয়োগ করলে 15 থাকে, বৃষ্টি হয় নাই 15 দিন, তখন 15 উপরে বসতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বৃষ্টি হওয়া না হওয়ার এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কীভাবে করে ক্যালকুলেশন করবো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে এখানে যেই প্রশ্ন দিছে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে সেটি হবে 16/31, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউতে যাই। এখানে বলা হলো 2000 সালের ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছিল, 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল? দেখেন এই যে বৃষ্টি হওয়া না হওয়া, বললাম না এটা খুব ইম্পর্টেন্ট। এখানে তো দেখেন আপনাদেরকে একটু ঘোরানোর জন্য এখানে একটা সাল উল্লেখ করা হয়েছে, 2000 সালের ফেব্রুয়ারি মাস। অন্য কোনো মাসের নাম বললে সমস্যা ছিল না, অন্য কোনো মাসের কথা বললে সাল এটা কোনো ম্যাটার করতো না, কিন্তু ফেব্রুয়ারি যেহেতু বলছে সুতরাং সালটা এখানে ম্যাটার করবে। কারণ 2000 সাল এটা হচ্ছে লিপিয়ার, অর্থাৎ অধিবর্ষ। আপনারা জানেন লিপিয়ারে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয়। তাহলে ফেব্রুয়ারি মাস কয় দিন? 29 দিনে হবে এই 2000 সালে, তাই না? তাহলে 2000 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়েছিল। মূলত এই কারণেই সালটা উল্লেখ করছে, যে একটু ঘুরাইয়ে দিই। তাহলে 2000 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাহলে আমরা নিচে লিখব 29। বলা হয়েছে 5 দিন বৃষ্টি হয়েছিল, 29 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছিল। 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে এই 12 ফেব্রুয়ারি এটা তো একটা দিন, তো এই যে 12 ফেব্রুয়ারি এই দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এই 12 এই 5-এর অন্তর্ভুক্ত হবে। কারণ তারা বলছে পুরো ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছে, তারিখ তো বলে দেয় নাই। তা আমরা চাই যেই 5 দিন বৃষ্টি হয়েছে 12 ফেব্রুয়ারি ওই দিনটা এই 5 দিনের অন্তর্ভুক্ত হোক। তাহলে সেই ক্ষেত্রে নিচে বসবে 29, উপরে বসবে 5। যদি বলতো 12 ফেব্রুয়ারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে মাসটা ছিল 29 দিনে, বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে বৃষ্টি হয় নাই কয় দিন? 29 থেকে 5 বিয়োগ করলে 24, তাহলে বৃষ্টি হয় নাই 24 দিন, তখন উপরে 24 বসতো। নিচে 29ই থাকবে কিন্তু উপরে তখন 24 বসতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে আমাদেরকে ক্যালকুলেশন করে অঙ্কগুলো সমাধান করে ফেলতে হবে। তাহলে এখন যেই প্রশ্ন দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/29, 5/29 আমাদের এখানে ক নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 77 নাম্বার। এখানে বলা হলো একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না।
বিদ্যুৎও না, সৌরবিদ্যুৎও না। দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে 350 জন বিদ্যুৎ ব্যবহার করে, 150 জন সৌরবিদ্যুৎ ব্যবহার করে, 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। দৈবভাবে একজনকে যদি নির্বাচন করা হয় এই লোকদের মধ্য থেকে, তাহলে তিনি বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত? কি করব আমরা? সবার প্রথমে সবগুলো যোগ করে ফেলব। 350 আর 150 যোগ করলে কত হয়? 500। আর 115 যোগ করলে 615। তাহলে নিচে বসবে 615, অর্থাৎ সমগ্র ফলাফল নিচে বসবে 615। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে বিদ্যুৎ ব্যবহারকারী। কি ব্যবহারকারী? বিদ্যুৎ। খেয়াল করবেন ওখানে কিন্তু বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ দুইটা কিন্তু আলাদা জিনিস। বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ দুইটা আলাদা জিনিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুইটার মাধ্যমেই আমাদের সব, এই যে ফ্যান, লাইট সব কিছুই চলে। তো বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, এখানে বলা হয়েছে বিদ্যুৎ, এখানে সৌরবিদ্যুৎ বলে নাই, এখানে বলছে বিদ্যুৎ। তাহলে এখানে যেহেতু বিদ্যুৎ শব্দটা আছে, আমরা দেখলাম 350 জন বিদ্যুৎ ব্যবহার করে, আর আমরা চাচ্ছি যেই ব্যক্তিকে নির্বাচন করা হলো তিনি বিদ্যুৎ ব্যবহারকারী হোক, তাহলে 350 বসবে উপরে, 350 বসবে উপরে। তাহলে সমগ্র ফলাফল, অর্থাৎ এখানে যত ব্যক্তি আছে সবাইকে যদি যোগ করা হয় 615 হয়। আমরা চাই বিদ্যুৎ ব্যবহারকারী এমন একজন লোক আমরা যাকে নির্বাচন করব তিনি বিদ্যুৎ ব্যবহারকারী হোক। তাহলে বিদ্যুৎ ব্যবহারকারী 350 জন, এই 350 উপরে। কাটাকাটি করা যায়, আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 70-এ 350, 5 দিয়ে কাটতে পারি 123। আমরা 5 123-এ 615। 5 দিয়ে 100-কে গুণ দিলে 500, আর 5 দিয়ে 23-কে গুণ দিলে 5 23-এ 115। তাহলে 5 123-এ 615। তাহলে আমরা বলতে পারি 70/123, 70/123। তাহলে যেই ব্যক্তিকে নির্বাচন করা হলো তিনি বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা হলো 70/123। এবার আমাদেরকে একটা উদ্দীপক, একটা তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হলো নিচের তথ্যের আলোকে 78, 79 এই দুইটা প্রশ্নের অ্যান্সার করো। 50 জন লোক বলে দিছে, 50 জন লোক, তাদের রক্তের গ্রুপ নিম্নরূপ। 10 জনের আছে, ওই 50 জনের মধ্যে 10 জনের আছে এ প্রকারের রক্ত, 12 জনের বি প্রকারের রক্ত, 13 জনের আছে ও প্রকারের রক্ত, 15 জনের আছে এ বি প্রকারের রক্ত। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এ প্রকার বলতে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ। এখানে শুধু একটা অক্ষর বলল, এ প্রকার, বি প্রকার, ও প্রকার, এ বি প্রকার। এবার 78 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে যদি এই যে 50 জন লোক তাদের মধ্যে একজন লোককে যদি নির্বাচন করা হয় তাহলে সেই লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? আমরা কি করব? সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে বসবে সমগ্র ফলাফল। মোট ব্যক্তি এখানে 50 জন, মোট ব্যক্তির সংখ্যা 50 জন। আমরা চাই যেই ব্যক্তিকে নির্বাচন করা হলো তিনি বি প্রকারের রক্ত তার শরীরে থাকুক। তাহলে বি প্রকারের রক্ত আছে 12 জনের, তাহলে এই 12 বসবে উপরে। মোট সংখ্যাটা নিচে, আর বি প্রকারের রক্ত 12 জনের, তাহলে 12 বসবে উপরে। কাটাকাটি করা যায়, আমরা এখানের মধ্যে 2 দিয়ে কাটলে হয় 6, 2 দিয়ে কাটলে হয় 25, তাহলে 6/25। তো 6/25 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, 6/25। 79 নম্বর প্রশ্ন, আমাদের যেহেতু এই উদ্দীপকটা লাগবে তাহলে উদ্দীপকটা সামনেই রাখি আমরা। 79 নম্বর প্রশ্ন আমাদেরকে বলল একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? দেখেন মোট ব্যক্তি 50 জন, আর এখানে বলতেছে যেই ব্যক্তিকে নির্বাচন করা হলো তার রক্ত যেন এবি প্রকারের না হয়। এবি তার রক্ত যেন এবি প্রকারের না হয়। তাহলে এবি প্রকারের যে 15 জন আছে তাদেরকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব, কারণ আমরা চাই না যে আমরা যেই ব্যক্তিকে নির্বাচন করব তার রক্ত এবি প্রকারের হোক, আমরা এটা চাই না। তাহলে ওই 15 জন তাদের রক্ত তো এবি প্রকারের, তারা বাদ। বাকি আছে কয়জন? বাকি আছে 35 জন। কারণ এ প্রকার এটা তো আর এবি প্রকারের অন্তর্ভুক্ত না, বি প্রকার এটা তো আর এবি প্রকারের অন্তর্ভুক্ত না, ও প্রকার এটা তো আর এবি প্রকারের অন্তর্ভুক্ত না, তাই না? তাহলে আমরা বলতেছি এবি, দেখেন একসঙ্গে বলা হয়েছে এবি। সুতরাং আমরা এই এবি প্রকারের যে 15 জন আছে তাদেরকে হিসাব থেকে বাদ দিলে আর থাকে 35 জন, তারা বসবে উপরে। তাহলে 50 জন ব্যক্তির মধ্যে আমাদের টার্গেট হচ্ছে ওই 35 জন, কারণ ওই 35 জন এবি প্রকারের না, তাহলে আমরা তাদেরকে হিসাবে নিতে পারি। 5 দিয়ে কাটলে হয় 7, 5 দিয়ে কাটলে হয় 10, 7/10 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 7/10 আমাদের এখানে
আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 7/10। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে 80 নাম্বার যে প্রশ্নটা, এখানে বলা হলো ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো। বাক্সটি থেকে নির্বিচারে একটি বর্ণ তুললে সেটি টি হওয়ার সম্ভাবনা কত? দেখেন, ম্যাথমেটিক্স শব্দের প্রত্যেকটা বর্ণ, অর্থাৎ এই যে প্রত্যেকটা অ্যালফাবেট এম, এ, টি, এইচ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বর্ণকে যদি আলাদা 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 করে আমরা খুলে ফেলি, এরপর তাদেরকে একটা বাক্সের মধ্যে রাখলাম। এম, এ, টি, এইচ প্রত্যেকটা বর্ণকে আলাদা আলাদা করে একটা বাক্সের মধ্যে রাখা হলো। এবার আমরা ওই বাক্সের ভিতর থেকে একটা বর্ণ উঠাবো। বাক্সের মধ্যে পুরোটা খুলে খুলে রেখে দিলাম। এবার ওই বাক্সের ভিতর থেকে একটা বর্ণ উঠাবো। তো যেই বর্ণটা উঠাবো সেটি টি হওয়ার সম্ভাবনা কত, এটা তারা জানতে চায়। তো আমরা দেখতে চাই ম্যাথমেটিক্স এই শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই বাক্সের মধ্যে বর্ণ কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমরা বুঝলাম বাক্সের মধ্যে 11টা বর্ণ আছে। আমরা চাই একটা বর্ণ উঠাবো, সেটা টি হোক। কি হোক? টি। তাহলে আমরা এখন দেখি এখানে আমাদের টি আছে কয়টা। টি আছে কয়টা? ওই যে বলের অঙ্কের মতো, বলের অঙ্কের মতো লাল কালো, ওই বলের অঙ্কের মতো। তাহলে টি আছে কয়টা? একটা, দুইটা। তাহলে দুইটা টি আছে। তাহলে এই টি, এই যে দুইটা, তাহলে এই দুই বসবে উপরে। ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণকে খুলে খুলে আলাদা আলাদা করে যদি একটা বাক্সের মধ্যে রাখা হয়, সেই বাক্সের ভিতর থেকে যদি একটা বর্ণ উঠানো হয়, সেটি টি হওয়ার সম্ভাবনা 2/11। কারণ এখানে মোট বর্ণ আছে 11টা। সেই 11টা বর্ণের মধ্যে দুইটা বর্ণ হচ্ছে টি। আমরা চাই যেই বর্ণটা উঠাবো সেটা টি হোক। তাহলে ফলাফল হচ্ছে 2/11। তাহলে ঘ নাম্বার অপশনটা এটি হচ্ছে সঠিক উত্তর। ঘ অর্থাৎ 2/11। 81 নম্বর প্রশ্ন বলছে প্রবাবিলিটি ট্রি। এই একই রকমের প্রশ্ন। প্রবাবিলিটি ট্রি এর বর্ণগুলোকে, মানে প্রত্যেকটা বর্ণগুলোকে পৃথকভাবে একটি বাক্সে রাখা হলো। দৈবভাবে একটি বর্ণ তোলা হলে এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত? এই যে এখানে স্বরবর্ণ বলল, ইংরেজিতে এটাকে বলা হয় ভাওয়েল। আপনাদের সবারই মোটামুটি মুখস্থ আছে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, না মুখস্থ করতে করতে। আচ্ছা, তো আমাদেরকে বলা হলো প্রবাবিলিটি ট্রি, এই যে শব্দটা, এটার প্রত্যেকটা বর্ণকে আলাদা আলাদা করে যদি আমরা একটা বাক্সের মধ্যে রেখে দেই, এবার সেই বাক্সের ভিতর থেকে একটা বর্ণ উঠাই দৈবভাবে, তাহলে সেই বর্ণটা স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা তারা জানতে চায়। সেটা যেন স্বরবর্ণ না হয়, এইটা তারা জানতে চায়। এটার সম্ভাবনা কত আমরা বের করবো। তাহলে আগে দেখি এখানে বর্ণ আছে কয়টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এখানে বর্ণ আছে 15টা। কয়টা বর্ণ? 15টা বর্ণ আছে। তো এখন বলা হয়েছে স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে একটা কাজ করেন, এদের মধ্য থেকে স্বরবর্ণ কয়টা সেটা বের করে তাদেরকে হিসাব থেকে বাদ দিয়ে দেন। কারণ তারা বলতেছে স্বরবর্ণ না হোক। আমরা চাই যেই বর্ণটা উঠাবো সেটা স্বরবর্ণ যেন না হয়। তাহলে আগে স্বরবর্ণটা বের করে তাকে হিসাব থেকে বাদ দিয়ে দেন। তাহলে স্বরবর্ণ মানে ভাওয়েল, এ ই আই ও ইউ। তাহলে দেখেন এ ই আই ও ইউ, এই যে একটা ও, এই যে ও, তারপরে এ আই আই, তারপর ই ই। তাহলে কয়টা এখানে ভাওয়েল কয়টা আছে, স্বরবর্ণ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানে স্বরবর্ণ আছে 6টা। আমরা চাই এই 6টা যেন না উঠে, এই 6টা না উঠুক, কারণ এটা স্বরবর্ণ। আমরা চাই স্বরবর্ণ না উঠুক। তাহলে টোটাল 15টা বর্ণ থেকে এই 6টা স্বরবর্ণ বাদ দেন, তাহলে আর থাকে কয়টা? 9টা। তাহলে ওই 9টা বর্ণ স্বরবর্ণ না, ওই 9টা বর্ণ স্বরবর্ণ না। তাহলে এই 15টা বর্ণের মধ্য থেকে 9টা বর্ণ তারা স্বরবর্ণ না, সুতরাং তাদেরকে আমরা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে উপরে বসবে 9, কারণ উপরে কি বসে? অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে কি? শর্ত মেনেছে যারা। তাহলে এই 9টা মানে 6টা স্বরবর্ণ বাদে বাকি যে 9টা বর্ণ আছে তারা স্বরবর্ণ না। তাহলে এই 9 বসবে উপরে। 9/15 কাটাকাটি করা যায়, 3 তিরিকে 9, 3 পাঁচা 15। তাহলে আমরা বলতে পারি 3/5। যদি দৈবভাবে একটা বর্ণ তোলা হয়, এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা
3/5, এটা ঘ নাম্বার অপশনে দেখা যাচ্ছে। তাহলে ঘ নাম্বার অপশন অর্থাৎ 3/5 হচ্ছে সঠিক উত্তর। তাহলে 81 নাম্বার প্রশ্নটা শেষ, আমরা এখন 82 নাম্বার প্রশ্নে যাব। 82 নাম্বার প্রশ্নে বলছে হায়ার ম্যাথমেটিক্স, আমাদের সাবজেক্টের নাম নাকি। হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? বর্ণটা এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বর্ণটা এও না হোক, বর্ণটা এইচও না হোক, বর্ণটা এ না হোক, বর্ণটা এইচ না হোক, উভয়টাই এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? সহজ সহজ। হায়ার ম্যাথমেটিক্স আগের প্রশ্নগুলোর মতোই। তাহলে এখানের মধ্যে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে 17টা বর্ণ আছে। তাহলে 17 বসবে নিচে। এখন এখানে বলা হলো আমরা এই 17টা বর্ণের মধ্য থেকে একটা বর্ণ উঠাবো, সেটি যেন এও না হয় এইচও না হয়, এ অথবা এইচ না হোক, এও যেন না হয় এইচও যেন না হয়। তাহলে সেই ক্ষেত্রে এ, এখানের মধ্যে এ আছে কয়টা? আমরা এদের এ হিসাব থেকে বাদ দিব। এই যে আমরা দেখতেছি এ, এই যে এ, এরা হিসাব থেকে বাদ। এবার এইচ, এইচও যেন না হয়, আমরা যে বর্ণটা উঠাবো সেটার জন্য এইচও না হয়। তাহলে এইচ, এই যে এইচ বাদ, এইচ বাদ, এখান থেকে এইচ বাদ, আর আছে না? আর নাই। তাহলে আমরা এই 17টা বর্ণের মধ্য থেকে 1 2 3 4 5 এই 5টা বর্ণকে বাদ দিয়ে দিব, কারণ আমরা চাই না এই 5টা বর্ণ উঠুক। কারণ এই 5টা বর্ণের মধ্যে এ অথবা এইচ দুইটার যে কোনো একটা না একটা আসেই, এ এবং এইচ এই দুইটার যে কোনো একটা না একটা আসেই। তাহলে এই 17টা বর্ণের মধ্য থেকে এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, মানে এও যেন না হয় অথবা এইচও যেন না হয়। তাহলে এ এবং এইচ এই দুইটা অক্ষর এখানের মধ্যে আছে 5টা, তাহলে এই 5টা বাদ। তাহলে 17টা বর্ণ থেকে 5টা বর্ণ বাদ দিলে 12টা বর্ণ, ওই 12টা বর্ণ কিন্তু এও না এইচও না। এই 5টা বর্ণ বাদ দিলে বাকি যে 12টা বর্ণ থাকে, বাকি যে বর্ণগুলো, তারা এও না, তারা এইচও না। তাহলে সেই 12 বসবে উপরে, কারণ আমরা চাচ্ছি এ অথবা এইচ কোনোটাই যেন না ওঠে। তাহলে 12/17, তাহলে 12/17 আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমাদের ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে। আমাদের এখন লক্ষ্য হচ্ছে প্রস্তুতিকে যেন আমরা 100তে 100 উন্নীত করতে পারি, আমাদের পরীক্ষায় যেন আমরা 100তে 100 পেতে পারি। এই জন্য যেইভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। তাই আশা করব ইজি 500 এমসিকিউ সাজেশনের বইয়ের পাশাপাশি ইজি সিরিজের বইগুলো আপনারা সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।